দল নয়, দেশ। আমরা না বদলালে 100 বছরেও কিছু বদলাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি কোনো রাজনৈতিক দলের মঞ্চ থেকে কথা বলছি না। আমার হাতে কোনো নির্দিষ্ট রঙের পতাকা নেই। আমি কোনো নেতার বন্দনা করছি না। আজ আমি কথা বলতে এসেছি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে। আপনার মূল্যবান ভোট, সেই পবিত্র আমানত যা আপনি প্রতি 5 বছর অন্তর একবার অন্যের হাতে তুলে দেন, আপনার এবং আপনার সন্তানের ভাগ্য নির্ধারণের জন্য। বাংলাদেশের বয়স আজ 53 বছর, অর্ধ শতাব্দীরও বেশি পার হয়ে গেছে। একটি জাতি হিসেবে 53 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে আমরা অনেকবার ভোট দিয়েছি, কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি, অনেক উৎসবও করেছি। কিন্তু আজ আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে এই কঠিন প্রশ্নটা করার সময় এসেছে। এই 53 বছরে আমরা কি কোনো স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি, নাকি স্রেফ কোনো দলের ভোট ব্যাংক হয়ে বসে আছি? আজ আমাদের আবেগের চশমা খুলে গত 53 বছরের হিসাব মেলাতে হবে। কেন 53 বছর পরেও আজও আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার নিয়ে চিৎকার করতে হয়? কেন আজও আমাদের সন্তানদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়? কেন আজও আমরা যোগ্য প্রতিনিধি খুঁজি কিন্তু পাই না? আজ আমি সেই অপ্রিয় কথাগুলি তুলে ধরব, যা আমরা সবাই জানি, কিন্তু হয়তো সাহসের অভাবে মুখ ফুটে বলতে পারি না। ভেবে দেখুন, এই 53 বছরে অনেক সময় চলে গিয়েছে, দেশও এগিয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি ততটা পরিপক্ক হয়েছে? আমরা কি আজও প্রার্থীর চরিত্রের চেয়ে দলকে প্রাধান্য দিচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। আমাদের দেশে একটা কথা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, মার্কা বড় কথা, দল যেই হোক। এই একটা মানসিকতায় আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনি কি জানেন? একটু তথ্য উপাত্তের দিকে তাকাই। 1970 সাল, অর্থাৎ পাকিস্তান আমলের শেষ দিকে আমাদের সংসদে প্রকৃত জনসেবক, শিক্ষক বা আইনজীবীদের প্রাধান্য ছিল। তখন রাজনীতি ছিল ত্যাগের আদর্শ, দেশপ্রেমের জায়গা। মানুষ রাজনীতি করত মানুষের সেবার জন্য, নিজের পকেট ভরার জন্য নয়। কিন্তু 53 বছর পরে আমাদের সংসদে সেই হার 70 থেকে 80% দাঁড়িয়েছে। ভেবে দেখুন, সংসদ হলো আইন তৈরির পবিত্র জায়গা, কিন্তু সংসদ যখন ব্যবসায়ীদের হাতে চলে যায়, তখন আইনগুলো মানুষের স্বার্থে নয়, তৈরি হয় বড় সিন্ডিকেটদের স্বার্থে। আপনি যখন অন্ধভাবে মার্কা দেখে ভোট দেন, তখন আপনি আসলে একজন প্রতিনিধিকে নয়, একজন বিনিয়োগকারীকে ক্ষমতায় বসান। আর একজন ব্যবসায়ী যখন কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে যেতেন, ক্ষমতার চেয়ারে বসে আগে তার লগ্নিকৃত টাকা কয়েক গুণ উসুল করতে চান। এটাই ব্যবসার সাধারণ নিয়ম। কিন্তু রাজনীতি তো ব্যবসা হওয়ার কথা ছিল না। 53 বছরে আমরা এটাই শিখেছি। দেশ গড়ে কোনো দল নয়, দেশ গড়ে সৎ ও যোগ্য মানুষ। কিন্তু আমরা মানুষের চেয়ে প্রতীককে বড় করে দেখেছি, যার ফলে আমরা হাতে নাতে ভোগ করছি। দ্রব্যমূল্য থেকে সবকিছু সিন্ডিকেটের দখলে। আমরা কি আমাদের আইনসভাকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলাম? 53 বছরের মাথায় এসে এই প্রশ্নটা করা জরুরি। দল বদলেছে, বারবার স্লোগান বদলেছে, কিন্তু সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো সত্যি কি মিটেছে? আমরা শুনছি জিডিপি বাড়ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পকেটের অবস্থা কি? একটু খেয়াল করে দেখুন, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট কি বলে। বাংলাদেশের শীর্ষ 5% মানুষের হাতে এদেশের বিশাল অঙ্কের সম্পদ জমা হয়ে গেছে, আর নিচের দিকের 40% মানুষের সম্পদ দিন দিন কমে যাচ্ছে। কেন এই আকাশচুম্বী বৈষম্য? কারণ আমরা প্রার্থীকে চিনিনি, আমরা প্রতীককে চিনেছি। আমরা যখন ভোট দিই, আজ সেই ভাবনা নেই সেই প্রার্থী কোনো সিন্ডিকেটের প্রার্থী কিনা, সেই প্রার্থী কোনো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে কিনা, সে কি দ্রব্যমূল্যের জন্য দায়ী কিনা, সে সাধারণ মানুষের দুঃখ বোঝে কিনা। আমরা ভোট দিই আর 5 বছর চুপ করে বসে থাকি। আমাদের এই নীরবতায় অযোগ্যদের সাহস দেয়। আজ বাজারে গেলে 1 কেজি চাল ও 1 লিটার তেল কিনতে আপনি হিমশিম খান। তখন মনে রাখবেন, এর পেছনে আপনার ভুল ভোটের দায় আছে। কারণ আপনি এমন একজন প্রতিনিধি বানিয়েছেন
যার কাছে দলের ক্ষমতা রক্ষা করা বড়, আপনার ভোগান্তি লাঘব করা নয়। 53 বছরে রাজনীতিতে কোটিপতির সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে, কিন্তু শত মধ্যবিত্ত প্রতিনিধি আজ শূন্যের কোঠায় নেমে এসেছে। সংসদে আজ এমন মানুষের খুব বড় অভাব, যারা জানে মাসের শেষে বাজারের হিসাব মিলাতে একজন সাধারণ মানুষকে কত কষ্ট করতে হয়, যার ফলে সাধারণ মানুষের হাহাকার নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। আমরা খুব আবেগ দিয়ে বলি, আমি দল ছাড়া কিছু বুঝি না, কিন্তু নিষ্ঠুর সত্য হলো বিপদের দিনে দল আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও আইএলওর তথ্য মতে শিক্ষিত বেকারের হার বাংলাদেশে উদ্বেগজনক। লক্ষ লক্ষ তরুণ হাড় ভাঙা খাটুনি ও অর্থ দিয়ে ডিগ্রি গ্রহণ করে সার্টিফিকেট হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন মেধার মূল্যায়ন হচ্ছে না? কেন আজও মেধার চেয়ে দলীয় তদবির বড় হয়ে দাঁড়িয়েছে? কারণ আমাদের রাষ্ট্র কাঠামোয় যোগ্যতার চেয়ে দলের মানুষের গুরুত্ব বেশি। এই সিস্টেমটা একদিনে তৈরি হয়নি। আমরা যখন ব্যক্তি ইমেজের চেয়ে দলীয় ইমেজকে বড় করে দেখি, তখন যোগ্যরা পিছিয়ে যায়। এই কাজগুলি করার কথা ছিল একজন মানুষের, যাকে আপনি আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন। যদি সেই মানুষটা সৎ হতো, তাহলে আপনার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হতো না। দল আপনার চিকিৎসার খরচ দেয় না। দল আপনার থানায় গিয়ে ন্যায় বিচার নিশ্চিত করে না। এই কাজগুলো করে একজন দক্ষ ও জবাবদিহিমূলক প্রকৃত মানুষ। পরের নির্বাচনে যখন কেউ ভোট চাইতে আসবে, তাকে প্রশ্ন করুন, সে ক্ষমতায় গিয়ে আপনার সমালোচনা সহ্য করতে পারবে কিনা। সে কি আপনার এলাকায় বেকার যুবকদের জন্য কোনো রোডম্যাপ তৈরি করতে পেরেছে কিনা, নাকি সেও বড় বড় দলের ইশতেহার পাঠ করে শোনাবে, যে ইশতেহারে কোনো গবেষণা নেই, দেশের ভবিষ্যতের কথা নেই, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা নেই। যদি উত্তর না দেয়, তবে দল যেই হোক, আপনার ভোট তাকে দেবেন না। মনে রাখবেন, আপনার ভোট কোনো যোগ্য মানুষকে দিলে একটি মেধাবী ছাত্রের স্বপ্নের ভিত্তি করতে পারত। সাফ কথা ভাই ও বোনেরা, আমরা 53 বছর ভুল করেছি, আর নয়। গণতন্ত্র মানে লাইনে দাঁড়িয়ে শুধু সিল মারা নয়। গণতন্ত্র মানে ভুল মানুষকে বুক ফুলিয়ে না বলা। যেদিন আমরা দল দেখে নয়, যোগ্য মানুষকে ভোট দিতে শিখব, সেদিন রাজনৈতিক দলগুলো বাধ্য হবে ক্লিন ইমেজের যোগ্য মানুষকে মনোনয়ন দিতে। তারা বুঝতে পারবে, অযোগ্য লোককে মার্কা দিলেই জনগণ আর সেভাবে ভোট দেবে না। এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, এই ভবিষ্যৎ আমাদের সন্তানদের। 53 বছরের ভুলের হিসেব চুকিয়ে দেওয়ার এটাই সময়। ভুল আর কতকাল করবেন? এবার অন্তত নিজের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার প্রজন্মের জন্য এবং এই জন্মভূমির জন্য সঠিক সিদ্ধান্ত নিন। ভুল নেতা নির্বাচন করা মানে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করা। এবার ভোটে যাওয়ার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আমি কি কোনো আবেগের বশবর্তী হয়ে ভোট দিচ্ছি, নাকি নিজের বিচার বুদ্ধি খাটিয়ে সৎ এবং সঠিক মানুষকে নির্বাচিত করছি? মনে রাখবেন, দল নয়, যোগ্য মানুষ। ভোট বিক্রি নয়, বিবেকের সিদ্ধান্ত। সততার পাশে থাকুন আর এই প্রিয় দেশের পাশে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সত্য টিকে থাকুক। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।